হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডির আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলে অলরেডি কেপি জিকে সিরিজের ক্লাস শুরু হয়ে গেছে, কিছু ক্লাস আপলোড হয়েছে এবং এরপরও আরও অনেকগুলো ক্লাস আপলোড হবে, তোমরা সেগুলোকে ফলো করো। আজকে থেকে শুরু করব কেপি জেনারেল সায়েন্স সিরিজ। জেনারেল সায়েন্স অর্থাৎ এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই প্রত্যেকটা কোর সাবজেক্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। শুধুমাত্র কেপি নয়, বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম তার যে জিকে পোর্শন সেখানে কিন্তু এই জেনারেল সায়েন্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। আর সেই জন্যই আজকে আলোচনা করব 30টা এমসিকিউ টাইপের জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন নিয়ে উইথ টোটাল ডিসকাস করে দেবো। সেই জন্য ভিডিওটা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমাদের এই সমস্ত ক্লাস পরবর্তীকালে সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করছি কেপি স্পেশাল জেনারেল সায়েন্স সিরিজ ক্লাস 1। দেখে নিই প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি যে গাছের পাতে এক ধরনের বিশেষ রঞ্জক থাকে যাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকার জন্য গাছ সূর্যের আলোকের যে ফোটন কণা সেটাকে শোষণ করে, মাটির থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, দিয়ে কি তৈরি করে গ্লুকোজ অথবা শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন, যে অক্সিজেনটাকে গাছ আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তাহলে কি হয়, যে সূর্যালোকের যে শক্তি সেটাকে গ্লুকোজ অথবা শর্করার মতন জৈব অণুর মধ্যে সঞ্চয় করে রাখা হয়, যেটা উদ্ভিদ তার খাদ্য এবং শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এবং পরবর্তীকালে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ফল, মূল, পাতা এগুলো থেকে কিন্তু সেই শক্তি পেয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হলো, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থ থাকে সেটি হচ্ছে অ্যান্টিমনি সালফাইড। এই অ্যান্টিমনি সালফাইড এবং পটাশিয়াম ক্লোরেটের একটা মিক্সচার সেটা থাকে হচ্ছে দেশলাই কাঠির ডগায়, এবং দেশলাই কাঠির যে বাক্স তার গায়ে থাকে লাল ফসফরাস। এই লাল ফসফরাসের সঙ্গে যখনই এই মিক্সচারটা ঘষা হয় তখনই কিন্তু আগুন তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, গাড়ির হেডলাইটে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তাকার অবতল দর্পণ অর্থাৎ প্যারাবোলিক কনকেভ মিরর ইউজ করা হয়। এবার শুধুমাত্র এই অধিবৃত্তাকার অবতল দর্পণই কেন ব্যবহার করা হয়? কারণ এই ধরনের যে দর্পণ তার ফোকাস পয়েন্টে যদি বাল্বকে রাখা হয় অর্থাৎ আলোর উৎসকে রাখা হয়, তাহলে সেই বাল্ব থেকে যে আলোটা বের হবে সেই আলো দর্পণ দ্বারা প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হওয়ার পর কি হবে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছতে পরিণত হবে। এই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ রাস্তায় অনেক দূর পর্যন্ত আলোটাকে ফেলবে, যার জন্য অনেক দূর পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, তো এই গাড়ির হেডলাইটে ইউজ করা হচ্ছে অবতল দর্পণ। যে ভিউ ফাইন্ডার আছে সেখানে কি দর্পণ ইউজ করা হয় জানলে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট কোয়েশ্চেন, অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? এটা হচ্ছে ক্রায়োজেনিক্স বলা হয়। এই ক্রায়োজেনিক্স হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞানের শাখা যেখানে অনেক লো টেম্পারেচারেতে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক কাজকর্ম করা হয়। এখানে টেম্পারেচার রেঞ্জ প্রায় -180 ডিগ্রি সেন্টিগ্রেড বা 120 কেলভিন বা তারও নিচে। তো এছাড়া বাকি যে টার্মগুলো রয়েছে যেমন হচ্ছে ফ্রোজেনিক্স। ফ্রোজেনিক্স কি? ফ্রোজেনিক্স হচ্ছে হিমায়িত বা জমে যাওয়া, অর্থাৎ ফ্রোজেন অবস্থাকে বলা হয়। এটা কোনো বিজ্ঞান নয় বা বিজ্ঞানের কোনো শাখা নয়, এটা হচ্ছে কোনো একটা বস্তুর জমে যাওয়া বা ফ্রোজেন অবস্থাকে বোঝাচ্ছে ফ্রোজেনিক্স। সাইটোজেনিক্স কি? সাইটোজেনিক্স হচ্ছে এটা বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে সেল বা কোষ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সেল বা কোষ সম্পর্কিত বিজ্ঞান। আর তারপর হচ্ছে রেফ্রিজেনিক্স। রেফ্রিজেনি কি? রেফ্রিজেনি হচ্ছে রেফ্রিজারেশন বা শীতলীকরণ প্রক্রিয়া, অর্থাৎ এটা ক্রায়োজেনিক্সের একটা পার্ট হবে, মানে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কোন বৈশিষ্ট্য দ্বারা টিম্বার নির্ধারিত হয়? শব্দের টিম্বার বলতে কি বোঝায়? শব্দের গুণমান নির্ধারণ করা হয় ওভারটিউন অথবা উপস্বরের দ্বারা। এছাড়া বাকি যে টার্মগুলো রয়েছে যেমন হচ্ছে বেগ কি? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকেই বলা হয় ভেলোসিটি অথবা বেগ। তারপর হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ কাকে বলা হয়? পদার্থবিজ্ঞানে তরঙ্গ সঞ্চরণকারী অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণা একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এছাড়া হচ্ছে অ্যামপ্লিটিউড কাকে বলে? অ্যামপ্লিটিউড বলতে বোঝায় কোনো তরঙ্গ বা কম্পনের যে বিস্তার বা তীব্রতা সেটাকে। নেক্সট কোয়েশ্চেন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হচ্ছে ভেক্টর। এই রোগ সংক্রমণকারী পতঙ্গের খুব কমন উদাহরণ হচ্ছে মশা, মাছি, এই ধরনের যে পতঙ্গ তারা হচ্ছে রোগ সংক্রমণকারী পতঙ্গ, যাদেরকে বলা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরের শরীরের মধ্যে কিন্তু যে রোগ জীবাণু বা প্যাথোজেন সেটা বেড়ে ওঠে এবং এই যে পতঙ্গগুলো কোনো
কোনো একজন সুস্থ মানুষকে কামড়ালে সেখান থেকে সেই প্যাথোজেন বা ব্যাকটেরিয়াটা সুস্থ মানুষের শরীরে চলে যায় এবং তার ফলে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন, মানুষের খুলিতে কতগুলি হাড় রয়েছে? মানুষের খুলিতে হাড়ের সংখ্যা হচ্ছে 22টি, যার মধ্যে 8টা হচ্ছে করোটির হাড়, অর্থাৎ 8টা হাড় আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে এবং বাকি যে 14টা হাড়, সেই 14টা হাড় আমাদের যে মুখের গঠন সেটাকে তৈরি করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, কোন তরঙ্গ মেরুকরণ বা পোলারাইজেশন দেখাতে পারে না? কোন তরঙ্গ মেরুকরণ বা পোলারাইজেশন দেখাতে পারে না? সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংজিটিউডিনাল ওয়েভ, যার উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, অর্থাৎ শব্দ তরঙ্গ মেরুকরণ বা পোলারাইজেশন দেখাতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, শক ওয়েভ তৈরি হয় যখন বস্তুর গতি। শক ওয়েভ কখন তৈরি হয়? যখন বস্তুর গতি শব্দের গতির চেয়েও বেশি থাকে, অর্থাৎ যখন কোনো বস্তু শব্দের গতির সঙ্গে সমান অথবা তার চেয়েও বেশি গতিতে, অর্থাৎ সুপারসোনিক স্পিডে একটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, সেই সময় যে আশেপাশের বায়ু তাকে সংকুচিত করে। এর ফলে শব্দ তরঙ্গগুলো একে অপরের সাথে মিশে যায় এবং একটা তীব্র চাপের তরঙ্গ তৈরি করে, যেটাকে বলা হচ্ছে শক ওয়েভ। নেক্সট কোয়েশ্চেন, জৈব যৌগ বিশুদ্ধ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় না তা চিহ্নিত করুন। অর্থাৎ জৈব যৌগকে বিশুদ্ধ করার জন্য যে পদ্ধতি ইউজ হয় না সেটা হচ্ছে সেডিমেন্টেশন। এছাড়া বাদবাকি যে 3টে পয়েন্ট আছে সেগুলোকে কিন্তু ইউজ করা হয় জৈব যৌগকে শুদ্ধ করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের 3টি আইসোটোপ পাওয়া যায়, যেটা হচ্ছে অক্সিজেন 16, যেটাকে পরিবেশে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, যার অ্যামাউন্ট হচ্ছে 99.76%। তারপর হচ্ছে যে অক্সিজেন 17, যার যেটাকে পরিবেশে খুব কম পরিমাণে পাওয়া যায়, যার অ্যামাউন্ট হচ্ছে 0.04%, এবং হচ্ছে অক্সিজেন 18, যেটাকে পরিবেশে খুব কম পরিমাণে পাওয়া যায়, যার অ্যামাউন্ট হচ্ছে 0.2%। এছাড়াও হচ্ছে অক্সিজেনের আরও কিছু আইসোটোপস আছে যেগুলো কৃত্রিম বা তেজস্ক্রিয় আইসোটোপ, যেমন হচ্ছে অক্সিজেন 13, যেখানে প্রোটন সংখ্যা হচ্ছে 8টা এবং নিউট্রন সংখ্যা থাকে 5টা। নেক্সট কোয়েশ্চেন, উভচর উদ্ভিদ কোন শ্রেণীতে স্থাপন করা হয়? উভচর প্রাণী আমরা শুনেছি, অর্থাৎ যে জলেও থাকে ডাঙাতেও থাকে তাদেরকে বলা হয় উভচর, কিন্তু উভচর উদ্ভিদ তাদেরকে কোন শ্রেণীতে স্থাপন করা হয়? তাদেরকে ব্রায়োফাইটা শ্রেণীতে স্থাপন করা হয়। অর্থাৎ উভচর উদ্ভিদ বলতে কি বোঝায়? যে এরা মাটির কাছাকাছি আর্দ্র পরিবেশে জন্মায়, কিন্তু এদের প্রজনন বা রিপ্রোডাকশনের জন্য জলের প্রয়োজন হয়। কেন? কারণ এদের যে শুক্রাণু সেটা জলের মধ্যে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং তারপরে কিন্তু ফার্টিলাইজেশন হয়। এছাড়া বাকি যে টার্মগুলো রয়েছে, যেমন হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা কারা? টেরিডোফাইটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের ফল ফুল এই সমস্ত তৈরি হয় না, এরা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। তারপর হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম কি? এটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের ফুল ও বীজ তৈরি হয় কিন্তু ফুলে গর্ভাশয় থাকে না। এবার গর্ভাশয় না থাকার জন্য ফল তৈরি হয় না, ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে, এদেরকে নগ্নজীবী বা ব্যক্তবীজী উদ্ভিদও বলা হয়। এবং তারপর লাস্টে হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা কাদের বলা হয়? থ্যালোফাইটা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদদেরকে বলা হয় থ্যালোফাইটা। আমরা জানি যে উদ্ভিদের দেহকে 3টি মেজর পোর্শনে ভাগ করা যায়, মূল, কাণ্ড এবং পাতা, কিন্তু এই থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদদের দেহ হচ্ছে সরল এবং অবিভক্ত, অর্থাৎ এদের দেহ মূল, কাণ্ড এবং পাতাতে বিভক্ত করা যায় না। নেক্সট কোয়েশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, যেটা হচ্ছে এসআই ইউনিট। আর এছাড়া যে বাকি টার্মগুলো রয়েছে, যেমন হচ্ছে নিউটন। নিউটন কি? নিউটন হচ্ছে বল বা ফোর্সের একক। তারপর হচ্ছে হার্জ। হার্জ কি? হার্জ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক। এবং নেক্সট হচ্ছে যে জুল। জুল কি? জুল হচ্ছে কাজ অথবা ওয়ার্ক এবং শক্তি বা এনার্জির এসআই একক। নেক্সট কোয়েশ্চেন, কোন পদার্থে শব্দের শোষণ সর্বাধিক? শব্দের শোষণ সর্বাধিক হচ্ছে তুলোতে, কারণ এটা হচ্ছে পোরাস মেটেরিয়াল, যার মধ্যে শব্দের শোষণ সব থেকে বেশি হয়, শব্দ পাস করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, কোন ধাতু HCl এর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন দেয় না? অর্থাৎ নিচে এই যে সমস্ত রয়েছে যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সিলভার এবং পটাশিয়ামের মধ্যে কোন ধাতু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয় না? সেটা হচ্ছে সিলভার। সিলভার HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয় না। শুধুমাত্র সিলভার না, এছাড়াও কপার, গোল্ড এবং প্ল্যাটিনামের মতন বিভিন্ন ধাতু কিন্তু এই HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয় না, কারণ এরা হচ্ছে হাইড্রোজেনের থেকে কম বিক্রিয়াশীল। এর ফলে হাইড্রোজেনকে অ্যাসিডের থেকে প্রতিস্থাপন করতে পারে না এবং যার ফলে এরা HCl এর সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন দেয় না। নেক্সট কোয়েশ্চেন, কোন মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না? আমরা জানি যে শব্দ চলাচল করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন, তো সেই জন্য শূন্য স্থানে শব্দ চলাচল করতে পারে না। শব্দকে চলাচল করার জন্য কঠিন, তরল বা গ্যাস কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়।
নেক্সট কোয়েশ্চেন, ইনফ্রাসনিক তরঙ্গ ব্যবহার করে, অর্থাৎ নিচে যে সমস্ত প্রাণী আছে তাদের মধ্যে ইনফ্রাসনিক তরঙ্গ কারা ব্যবহার করে হচ্ছে হাতি। শুধুমাত্র হাতি না, এছাড়াও তিমি, জিরাফ এই সমস্ত প্রাণীরাও ইনফ্রাসনিক তরঙ্গ ব্যবহার করে। এটাকে বলা হয় অবশ্রাব্য শব্দ। কেন এটাকে অবশ্রাব্য শব্দ বলা হয়? কারণ এর শ্রাব্যতা হচ্ছে 20 হার্টজেরও কম। আচ্ছা, তো এছাড়াও বাকি যে রয়েছে যেমন হচ্ছে কুকুরের শ্রাব্যতা কত? কুকুরের শ্রাব্যতা হচ্ছে 67 হার্টজ থেকে 45 কিলো হার্টজ। মানুষের শ্রাব্যতা কত? মানুষের শ্রাব্যতা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। এবং পাখির শ্রাব্যতা হচ্ছে 100 হার্টজ থেকে 14 কিলো হার্টজ পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন, কোনটিতে শব্দের গতি সর্বাধিক? সর্বাধিক হচ্ছে অপশন সি, স্টিলে। কারণ শব্দ তরঙ্গ খুব দ্রুত এই স্টিলের মধ্যে দিয়ে পাস হতে পারে। কেন? স্টিল হচ্ছে একটা সলিড মেটেরিয়াল, অর্থাৎ এর মধ্যেকার যে অণুগুলো সেগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থিত, এবং যার জন্য শব্দের যে তরঙ্গ সেটা খুব তাড়াতাড়ি একটা অণু থেকে একটা অণুতে পাস হতে পারে। তো সেই জন্য স্টিলের মধ্যে শব্দের গতি সর্বাধিক। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ বিশ্লেষণ তত্ত্বের জনক হলেন? তড়িৎ বিশ্লেষণ তত্ত্বের জনক হচ্ছে আরেনিয়াস। এনার পুরো নাম হচ্ছে সাভান্তে আরেনিয়াস। নেক্সট কোয়েশ্চেন, বায়ুর বেগ প্রভাব ফেলে? বায়ুর বেগ কিসে প্রভাব ফেলে? বায়ুর বেগ প্রভাব ফেলে হচ্ছে শব্দের গতিতে। কারণ বায়ু প্রবাহের দিকে যদি শব্দ তরঙ্গ যায় তাহলে শব্দের যে গতি বা তীব্রতা সেটা বাড়বে। যদি বায়ু প্রবাহের উল্টো দিকে শব্দ তরঙ্গ যায় তাহলে কিন্তু শব্দের তীব্রতা কমবে। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল সল্টের রাসায়নিক নাম? গ্লোবাল সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট। এই সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4.10H2O। 10H2O অর্থাৎ এর মধ্যে 10 অণু জল থাকে। এর আরও একটা নাম হচ্ছে সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, অথবা এটাকে মিরাবিলাইটও বলা হয়। এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কত? 32 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন, নিম্ন গলনাঙ্কযুক্ত সংকর ধাতু কোনটি? নিম্ন গলনাঙ্কযুক্ত সংকর ধাতু হচ্ছে অপশন ডি, অর্থাৎ সীসা ও টিন। নেক্সট কোয়েশ্চেন, হার্ডনেস অফ ওয়াটার মূলত কোন দুটি আয়নের জন্য হয়? অর্থাৎ হার্ডনেস অফ ওয়াটার অর্থাৎ জলের ক্ষরতা হয় মূলত যে দুটো আয়নের জন্য, সেটা হচ্ছে Ca2+ অর্থাৎ ক্যালসিয়াম এবং Mg2+ অর্থাৎ ম্যাগনেসিয়ামের জন্য। নেক্সট কোয়েশ্চেন, কিস্টোন স্পিসিসের বিলুপ্তিতে কি ঘটবে? কিস্টোন স্পিসিসের বিলুপ্তির জন্য কি হবে? পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে। এছাড়াও কি হবে? বাস্তুতন্ত্রের কাঠামো ভেঙে পড়বে, খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হবে এবং কিছু প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে। এবার কিস্টোন প্রজাতি কাদেরকে বলা হচ্ছে বা কিস্টোন স্পিসিস কাদের বলা হয়? যাদের সংখ্যার তুলনায় বেশি প্রভাবশীল ভূমিকা পালন করে ইকোসিস্টেমে, তাদেরকে বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। এর উদাহরণ যেমন হচ্ছে স্টারফিশ, গ্রে উল্ফ এবং এলিফ্যান্ট, এইগুলো। নেক্সট কোয়েশ্চেন, বারুদের উপাদান নয় কোন? এই নিচে যে সমস্ত অপশন রয়েছে তাদের মধ্যে বারুদের উপাদান নয় হচ্ছে সীসা। এছাড়াও হচ্ছে চারকোল হচ্ছে বারুদের একটি উপাদান যেটি কার্বন সোর্স হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও সালফার থাকে। আর নাইটার অথবা পটাশিয়াম নাইট্রেট এটাও হচ্ছে বারুদের একটি উপাদান। নেক্সট কোয়েশ্চেন, কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া অথবা চেন রিয়াকশন দেখা যায়? কোন ধরনের বিক্রিয়া চেন রিয়াকশন দেখা যায়? সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন অথবা নিউক্লিয়ার ফিশন। এখানে কি হয়? ভারী যে সমস্ত নিউক্লিয়াস, অর্থাৎ ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতন বিভিন্ন ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা ভাঙা হয় এবং তার ফলে আবার নতুন নিউট্রন তৈরি হয়। সেই নতুন নিউট্রন আবার কোনো একটা ভারী নিউক্লিয়াসকে ভাঙে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ চেন আকারে রিয়াকশন হতে থাকে। তো সেই জন্য এটাকে বলা হয় কি? শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। নেক্সট কোয়েশ্চেন, মানুষের দুধের হাতের সংখ্যা কত? মানুষের দুধের হাতের সংখ্যা হচ্ছে 20টি। নেক্সট কোয়েশ্চেন, ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? ইউএসবি হচ্ছে গৌণ বা সেকেন্ডারি স্টোরেজ যন্ত্র। এটি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে এবং এটি পোর্টেবল স্টোরেজ ডিভাইস, অর্থাৎ ইউএসবি কেবলকে আমরা কিন্তু পোর্টেবল অর্থাৎ বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে পারি। এছাড়া মুখ্য যে স্টোরেজ ডিভাইস সেটা হচ্ছে সাধারণত র্যামকে বোঝায়। এটা সরাসরি সিপিইউর সাথে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদে দ্বিনিষেকের ফলে গঠিত হয়। ব্যক্তবীজী উদ্ভিদে দ্বিনিষেকের ফলে কি গঠিত হয়? প্রথম যে নিষেক হয় তার ফলে গঠিত হয় ভ্রূণ এবং দ্বিনিষেকের ফলে গঠিত হয় হচ্ছে শস্য। এক্ষেত্রে কি হয়? দুটো পুং গ্যামেট তৈরি হয়। দুটো পুং গ্যামেটের মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে, যেটা পরবর্তীকালে ভ্রূণ অথবা এমব্রায়োতে পরিণত হয়। এবং অপর যে পুং গ্যামেট সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপল ফিউশনের মাধ্যমে শস্য অথবা এন্ডোস্পার্ম তৈরি করে, যেটা ভ্রূণের পুষ্টি যোগায়। নেক্সট কোয়েশ্চেন, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে? অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পরই আসে হচ্ছে ইথেন, তারপর প্রোপেন এবং তারপর হচ্ছে বিউটেন। তো এই ছিল আজকের
জেনারেল সায়েন্স সিরিজের ক্লাস 1-এ 30টা কোয়েশ্চেন উইথ ডিসকাশন আমি যতটা সম্ভব ডিসকাস করার চেষ্টা করেছি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের কাছে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকবে। এর পরবর্তীকালে আরও অনেকগুলো ক্লাস আসবে, সেগুলোর জন্য ফলো রেখো। আর একটা ছোটো ইনফরমেশন দিই, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন রকমের ফ্রি পিডিএফ ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়, তো তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, যার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। তো এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরও একটা নতুন ক্লাসে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।